যারা এদেশের পাকিস্তানিদের পক্ষে সবচেয়ে জঘন্যতম ভূমিকা পালন করেছিল, সেই কুৎসিত লোকদের, সেই যুদ্ধাপরাধীর লোকদের আজকের উত্তরসূরিরা যারা এখনো ৭১-কে মানতে চায় না, তারাই দেশে রাজনীতি করতে পারবে কিনা, এইটার একটা গণভোট প্রথম হওয়া দরকার। আমি প্রস্তাব করছি কথাটা এইভাবে, ৭১-এ যারা আল বদর, রাজাকার, আল শামস ছিল এবং তাদের নেতা ছিল, প্রধান নেতা ছিল গোলাম আজম, তাদের নেতৃত্বে যারা যুদ্ধ করছিল তাদের উত্তরসূরিরা জামাতে ইসলাম এই দেশে রাজনীতি করতে পারবে কিনা, এদের একটা গণভোট প্রথম হোক বাংলাদেশে, এরপর অন্য সমস্ত গণভোট হোক। এই প্রস্তাবটা আমি করলাম, দেখি কালকে থেকে মানুষ কি বলে। এখন বলছি বলেন না, আমি শুধু একটা প্রশ্নই করব আপনাকে। বিএনপি, হ্যাঁ বিএনপি বড় দল, বিএনপি ধীরে সুস্থে এগুচ্ছে, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো বিএনপিকে বাদ দিয়ে খেয়াল করেন, এই যে যেটা ফাইনাল রিপোর্টটা জমা দিল বিএনপি, যে সমস্ত ক্ষেত্রে ওরা ওদের অবজেকশন জানিয়েছে, যে নোট অফ ডিসেন্ট যেটা ওরা বলেছে যে আমরা এই ক্ষেত্রে আমরা একমত না, এই ক্ষেত্রে আমরা একমত না, বিভিন্ন বেশ কিছু আইটেমে, মেজর আইটেম গুলোতে ওরা এক হলো। বিএনপির সাথে এই নিয়ে কোনো আলোচনা হয় নাই, এই আইটেম গুলো গণভোটে কেমন করে আসবে, এক, এবং আলোচনা না করেই ফাইনাল রিপোর্ট যখন জমা দিয়ে দিল, অধ্যক্ষের কথা বলতেছি আমি, কমিটির, ঐক্যমত কমিশনের, তো এটা কি ইভেন আমি যদি ধরেই নিই এখানে যে পার্টিগুলো যাদেরকে ডাকা হয়েছে, যেমন জাতীয় পার্টি ফর এক্সাম্পল, জাতীয় পার্টিকে অবৈধ ঘোষণা করা হয়েছে? জাতীয় পার্টির কার্যক্রম করে নাই, না না, জাতীয় পার্টি একটা বৈধ নিবন্ধিত দল, এবং 80 থেকে শুরু করে একসাথে ক্ষমতা নেওয়ার পর থেকে শুরু করে নির্বাচনে বিভিন্নভাবে যেভাবেই হোক কলা কৌশল, ওরা কিছু কতক্ষণ বিএনপির সাথে, কিছুক্ষণ আওয়ামী লীগের সাথে, বিভিন্নভাবে ওরা ক্ষমতার অংশীদার ছিল। ওদের একটা ভোট ব্যাংক আছে, এখনো আছে, স্বীকার করে লাভ নাই, এলাকা ভিত্তিক বিভিন্ন এলাকায়। এখন তাদেরকে বাদ দিয়ে তাদেরকে একটা মিটিংও ডাকা হয় নাই, এবং আরো অনেক দল আছে যেই দলগুলোকে ডাকা হয় নাই, কথা বলা হয় নাই। 14 দল ফর এক্সাম্পল, ছোট হোক বড় হোক। এই যে আপনি নিজেই জানেন বাংলাদেশে যেহেতু আপনি পলিটিক্স করেন, ওতপ্রোতভাবে জড়িত, অনেক দল আছে, এই যে ওরা 32 দল, 33 দল, 50 দল এগুলো বলতেছে, জামাত, বিএনপি, গণপরিষদের নুরু বা আর দুই একটা পার্টি ছাড়া, জামায় বউ ছাড়া আর কোন পার্টির লোকজন নাই। এই সমস্ত ব্যাপারে এখানে ডাকা হয়েছে এই সমস্ত পার্টিকে। এখন প্রশ্নটা হলো বিএনপির এক্ষেত্রে একটা বিএনপির ডিসাইসিভ রোল এবং সিদ্ধান্তের উপর ডিপেন্ড করছে তারা গণভোট করতে পারবে কি পারবে না। এক, আরেকটা এখানে প্রশ্ন আছে, লেটস সে নভেম্বরে যদি গভর্নমেন্ট বলল ঠিক আছে আমরা, এটা হলো অক্টোবর, এটা অক্টোবর শেষ, অলরেডি নভেম্বর চলে আসছে, সো নভেম্বরে ইলেকশন হওয়ার প্রশ্ন ওঠে না, গণভোটের প্রশ্ন ওঠে না, আমার মনে হয় না, ওরা যতই দাবি দাওয়া করুক। ইভেন জানুয়ারিতে যদি বিএনপির প্রস্তাবটা সুন্দর প্রস্তাব, যদিও যে গণভোট যদি হয় জাতীয় নির্বাচনের সাথে হবে, তাইলে মানুষ আসবে ভোট দিতে, ওরা স্বাভাবিক কারণে গণভোটের পক্ষে হোয়াট এভার ইট ইজ তাদের মতামত জানাবে। পৃথকভাবে বাংলাদেশে গণভোট দিলে 10% ভোট পড়বে কিনা আমার খুব সন্দেহ আছে। এই নিয়ে আপনার বিশ্লেষণটা যদি একটু আপনি কাইন্ডলি
আমাদেরকে বলেন। আমার বিশ্লেষণটা আপনার মতোই। এক নম্বর হলো, বিএনপি এখন মনে করছে যে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল ছিল, বিএনপি সৃষ্টি হওয়ার পরেই 1978 সনে, তখন আপনি ছিলেন, দেশে ছিলেন, এবং আপনি চাকসুর জিএস ছিলেন তার 1 বছর পরে। সেই সময় থেকে আজ পর্যন্ত 2008 পর্যন্ত যে ইলেকশন গুলো হয়েছে, যে ইলেকশনে বিএনপি এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে, সেখানে ফার্স্ট সেকেন্ড বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই হয়েছে। এবং বাংলাদেশের ভোটার শ্রেণী বা জনগণ হলো, ভোট দিতে গেলে দেখা গেছে যখন আওয়ামী লীগ জয়লাভ করছে, আওয়ামী লীগ 40%-এর উপরে ভোট পাইছে। বিএনপি পরাজিত হইলেও 32, 33, 34% ভোট পাইছে। আবার বিএনপি যখন জয়লাভ করছে তখন 40.42% ভোট পাইছে, আওয়ামী লীগও 33.34% ভোট পাইছে। কাজে কম্পিটিশনটা আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিভক্ত বাংলাদেশের ভোটার শ্রেণী বা জনগণ সমর্থনের দিক থেকে। এখানে জামাতের 6% ভোট আছে, এইবার ভোট করলে, বা 7% ভোট আছে, এইবার ভোট করলে আরো 1% কমবে। আমি বলে দিলাম, ভোট হইলে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। এবং বিএনপি সহ জামাত সহ যারা দস্তখত করছে সনদে, জুলাই সনদে, তাদের পলিটিক্যাল পার্টির সংখ্যা হলো 25, কিন্তু রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির সংখ্যা হলো 50-এর উপরে। কাজেই দস্তখতের দিক থেকেও কম সংখ্যক রাজনৈতিক দল দস্তখত করছে জুলাই সনদের পক্ষে। আর ভোটের পার্সেন্টেজের দিক থেকে যারা দস্তখত করছে তাদের ভোট হলো টোটাল 43%, অ্যাকর্ডিং টু দ্য ইলেকশন রিজাল্ট অফ 2008, 43%। আর যারা দস্তখত করে নাই, পালায় আছে, যাদেরকে দস্তখত করতে দেওয়া হয় নাই, ডাকা হয় নাই, তাদের ভোট হলো 57%। জি, কাজে 57% সর্বশেষ ইলেকশনের প্রতিনিধিরা এখানে দস্তখত করে নাই। কাজে যতই বিএনপি জামাত সবাই মিলে একটা ওই আন্দোলনের শক্তি হিসাবে একটা জুলাই সনদ করুক, এই জুলাই সনদ ইতিহাসের দৃষ্টিতে টিকবে তো না। ওই আর যে বলতেছে যে সংবিধানের উপর তাদেরকে স্থান দিতে হবে, এইটা হলো দিবা স্বপ্ন। এবং বামন হয়ে চাঁদ ধরার যে কল্পনা বিলাস, সেই কল্পনা বিলাসের মধ্যে ওই সব এনসিপির ছেলে পেলেরা এরা ডুবতেছে বা ভাসতেছে। আর ওই যে কালো শক্তি জামাত, তারা মনে করতেছে এই জুলাই সনদের গণভোটের মধ্য দিয়ে আমরা 71-এর মুক্তিযুদ্ধের একটা প্রতিশোধ নিতে পারবো। সেই প্রতিশোধমূলক আকাঙ্ক্ষা বা স্পৃহা থেকেই জামাত এবং এরা এখন খুব দ্রুত একটা গণভোট করতে চায়। কিন্তু আমি জানি বিএনপি যতই ধীরে কথা বলুক, কিন্তু বিএনপি গণভোট পার্লামেন্ট ইলেকশনের আগে হতে দিবে না। এবং বিএনপি যদি না করে, সেই ভোটটা করা ইউনূস সাহেবের পক্ষে সম্ভব কিনা আজকে আমি বলে গেলাম, কিছুতেই সম্ভব না। আর বিএনপি যদি কোনো কারণে পার্লামেন্ট ভোটের আগে গণভোটে রাজি হয়, তাহলে আমার মনে হবে বিএনপির কি হবে জানে না, তবে বাংলাদেশের মানুষের ভাগ্যে বিড়ম্বনা হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য সূর্যটা কিছুদিনের জন্য হলো ডুবে যাবে। তখন রাজাকার আলবদরের উত্তরসূরিদের হাতে ক্ষমতা চলে যাবে। বিএনপি যত চেষ্টাই করুক, গণভোট আগে হইলে জেনারেল ইলেকশনটা ভালোভাবে করতে পারবেন, আমি এটা কয়ে দিলাম। এবং নাও হইতে পারে, গণভোটটা হওয়ার পরে পরে ইউনূস সাহেব তার সমর্থিত দ্বারায় জামাত ইসলামকে নিয়ে বলবে, এখন তো মানুষ আমাদেরকে বলে দিছে জুলাই সনদের ভিত্তিতে দেশ চলবে, আচ্ছা আপনারা একটু অপেক্ষা করেন, ইলেকশনটা ডেটটা পিছা। আমি বলে দিলাম গণভোট। আপনি তো আগেও যে কথাগুলো বলছেন, এটা আপনার অভিজ্ঞতা, আপনার রাজনৈতিক প্রজ্ঞা। আমি বলবো যে সবাই তো সত্য কথা বলতে পারে না সাহস করে, সেটা আমি জানি না এক্স্যাক্টলি বিএনপি কিভাবে এগুলোকে মূল্যায়ন করে। আপনি যদিও দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত, সম্পৃক্ত, আপনি যখন আওয়ামী লীগে ছিলেন তখনও সত্য কথা বলার চেষ্টা করেছেন। এবং যে কারণে এটাই হলো আওয়ামী লীগের দুর্ভাগ্য। আমি বলবো আজকে যে আপনাদের মতো লোককে, আপনি কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, সুলতান মনসুর,
আরো অনেকেই আছে যাদের মতো লোকদেরকে, যারা সত্য কথা বলতে গিয়ে যারা আওয়ামী লীগে অবস্থান করতে পারে নাই। আপনি অনেককেই চিনেন, অনেককেই জানেন ব্যক্তিগতভাবে, আমরাও চিনি, তাদের কথা আর ডিটেল বললাম না। কিন্তু আপনি যে কথাটা বলছেন, আগেও প্রেডিকশন করেছিলাম, আমার খেয়াল আছে যে এরা একটা ফাইনাল স্টেজে চলছে, এখন বিএনপির উপর ডিপেন্ড করে। কিন্তু না, যাই হোক, আমি আর একটা সিনারিও আপনাকে দেই। লেটস সে ফেব্রুয়ারিতে, কারণ ডক্টর ইউনূস চাচ্ছে কোনোভাবেই ইলেকশনটা দিয়ে উনি যেন পালায় যেতে, এটা হলো ভিতরের কথা। উনি চাচ্ছেন উনি এভরিডে আই জাস্ট ওয়ান্ট টু গো, কারণ উনি নিজের শঙ্কা, জীবনের শঙ্কা, এবং আমেরিকায় যে কারণে ওনাকে এনেছিল সেটা যে পারপাস সার্ভ হচ্ছে না, উনি অলরেডি এর মধ্যে বুঝে গেছে। আমেরিকা অলরেডি ওনাকে বলে দিয়েছে, আমেরিকান অ্যাম্বাসেডর এবং অন্যান্য এজেন্সিগুলো, যে তাড়াতাড়ি ইলেকশন দিয়ে তুমি তোমার পথ ধরো। সো ইভেন্চুয়ালি ওরা গুটিয়ে টুটিয়ে চলে আসবে, যেভাবেই আসুক। আমি জানি না এর মধ্যে অন্য কোনো ঘটনা হচ্ছে কিনা। হাওএভার, লেটস আমি ধরে নিলাম ফেব্রুয়ারিতে ইলেকশন হলো, আমি ধরে নিলাম গণভোট হলো। আপনি কি মনে করেন এই নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায়ও যায়, লেটস সে বিএনপি ক্ষমতায় গেল, জামাত এবং অন্যান্যরা মিলে বিরোধী দল হিসেবে থাকলো, আপনি কি মনে করেন কতদিন এই সরকার টিকতে পারবে? এই যে সাম্প্রতিক এই প্রথম 3টা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা মুখ খুলল, উনি বললেন, কি বললেন আপনি শুনেছেন বিভিন্ন গণমাধ্যমে, 3টা প্রখ্যাত গণমাধ্যমে, এক, এবং জয় প্রথমবারের মতো অ্যাসোসিয়েটেড প্রেসের মতো একটা সংস্থার সংবাদ মাধ্যমে, ইজ নট দ্যাট ইজি তাকে দেখা এবং কথা বলা। সো এই যে কথাগুলো, এবং তারা যদি ক্ষমতায় যায়, এই গ্রুপ বিএনপি ক্ষমতায় গেল, ঠিক আছে, জামাত বিরোধী দলে থাকলো, কতদিন স্থায়িত্ব হওয়ার সম্ভাবনা আছে? আপনার কি মনে হয়, আপনার অভিজ্ঞতার আলোকে? অধিক সত্য কথা বলে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছিল, এখন আবার দল মনে করতেছে আমাকে আবার ডাকছে। কাজে আমি তো একটা মানুষ, কিছু কথা বলি শুনে, সব কঠিন সত্য কথা বললে কিন্তু বিপদ আছে। আপনি শুনেন, কারণ আমার উপরে যারা শুভাকাঙ্ক্ষী, আমার ব্যক্তিগত জীবনের শুভাকাঙ্ক্ষী, তারা মনে করে আপনি কথাই বলেন না। যে কারণে তোমার মতো লোককে আমি কতদিন ঘুরাইছি, কথা বলবো না। আমি যদি কথা বলি তাহলে বিএনপি এবং জামাতের যে ইলেকশনটা ফেব্রুয়ারিতে যদি হয়, এই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন তো নাওই। আওয়ামী লীগ না হলে তো ইনক্লুসিভ হবে না, জাতীয় পার্টি না আসতে ইনক্লুসিভ হবে, এমনকি পার্টিসিপেটিংও হবে না। ভোটাররাও এখানে ভোট দিতে অধিক সংখ্যক আসবে না, আমি বলে দিলাম। বিএনপি এতে আমার উপরে রাগ করবে, জামাত ইসলাম হয়তো বা মনে করবে এর মতো মহাশত্রু আর নাই, হবে না। কারণ মানুষ তো মানুষ, সে তার কর্মে মানুষ, সে তার মনে মানুষ, তার বিবেকে মানুষ, তার আবেগে মানুষ। যখনই বিএনপি আর জামাত যাবে একটা এলাকাতে, প্রথমেই 30% লোক ভোট দিতেই আসবে না। ওই যে জাতীয় পার্টি না হলে এটা 35% হবে, 35% লোক ভোট দিতে আসবেই না। আর বিএনপির যে পার্সেন্টেজ সর্বশেষ আছে 37, সেটা যদি আরো 5 বাইরে থাকে, 42 কইলাম, বিএনপির লোকজন মনে করবে ক্যান্ডিডেট তো কঠিন ক্যান্ডিডেট নাই, কি হবে জামাতের সাথে কম্পিটিশন, তো এমনি আমরা পাস করবো, ভোট দিতে যাওয়ার দরকার কি? যেটা আওয়ামী লীগের 14 সনে, 18 সনে এবং 24 সনে হয়েছে, যে আওয়ামী লীগের যে 40-42% ভোট আছে, সেইটাও বিএনপি এবং জামাত না আসার কারণে তারা 10% নিজেদের ভোটও সেন্টারে আসে নাই বা আনতে পারেনি। ইন্টারেস্ট থাকে না তো, মানুষ নিজে নিজে যদি ভোট দিতে না আসে, জোর করে কত ভোট দিতে আসবে আর কত আনবেন? কাজে বিএনপি জামাতে ভোট হইলে রিয়েল ভোটটা অর্ধেকের চেয়ে তো কম হবে, এবং এটা আমার ধারণা অনেক জায়গাতে অনেক কম হবে।
অর্ধেকের চেয়ে তো, অর্থাৎ 50% ভোট তো হবেই না পয়লা নম্বর। কাজেই প্রথম হবে এই যে যদি আমি বলছি সরকার গিয়ে ক্ষমতায় বসবে এবং এই ইলেকশনে যতটুক জানা যায়, আল্লাহ উপরে কাকে কি করে জানি না, কিন্তু ভোট হইলে বিএনপি বহু সিট বেশি পায় রাষ্ট্র ক্ষমতায় যাবে, জামাতের নেতৃত্বে একটা বিরোধী দল হবে এবং সেই বিরোধী দলটা একদিনের জন্য বিএনপি কে শান্তিতে থাকতে দিবে না। আর মানুষকে দিয়ে তারা বলানো শুরু করবে এটা তো কোনো ভোট হয়েছে না, এটা তো হাসিনার মতোই 14 সনের 18 সনের ভোটের মতো একটা আমির ভোট হয়েছে, নিশিরাইতের ভোট হয়েছে। এটা ছিল নিশিরাইতের ভোট আর এটা হলো দুপুর বেলার ভোট, এটা তো কোনো ভোট হয়নি। কাজেই এই ইলেকশনটা যে সার্বিক একটা মানে পাবে, গ্রহণযোগ্যতা পাবে, এইটা আমার অভিজ্ঞতায় মনে হয় না। কাজেই এইখানে আওয়ামী লীগ যদি ইলেকশনে নাও আসে, আমি বারবার যে কথাটা বলতেছি এবং আমার দল যে কারণে মাঝে মধ্যে আমাকে ভুল বুঝে, এখানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি, মুক্তিযুদ্ধের নামে, 72-এর সংবিধানের নামে, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্রের নামে একটা বাঙালি জাতীয়তাবাদের নামে একটা শক্তি আসতেই হবে। এখানে আসলে পরে আওয়ামী লীগের যে কালো মুখগুলা যারা এই দেশটাকে গত 15 বছর যারা অকরে খাইছে, মানুষ যাদেরকে ফেসিস্ট বলে দেখতে পারে না, তারা নাই বা আসলো, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে এখানে ইলেকশন করার সুযোগ দিতে হবে। আর যদি ইউনূস সাহেব হোক আর তত্ত্বাবধায়ক সরকার যদি আইসা পড়ে, একটা লোক স্বতন্ত্র ইলেকশন করলে তো আপনি ফিরাইতে পারবেন না। একটা লোক যদি স্বতন্ত্র ইলেকশন করে, মুক্তিযুদ্ধের কথা বইলা, 72-এর সংবিধান চাই, মুক্তিযুদ্ধ চাই, এই কথা বলে ইলেকশন করে, স্বতন্ত্র ইলেকশন করলে আপনি কেমনে ফিরাবেন? আর ওই স্লোগানটা দিয়ে ইলেকশন করলে ওই যে জামাত, এনসিপি আর ওই যে কি ইসলামী আন্দোলন বড় বড় কথা বলে, ওই স্বতন্ত্র ক্যান্ডিডেটের চেয়ে ভোট কম পাবে আপনার চট্টগ্রামে, আমার ময়মনসিংহে, সিলেটে, এইসব এলাকাতে স্বতন্ত্র ক্যান্ডিডেটের চেয়ে ভোট কম পাবে যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট মুক্তিযুদ্ধের নামে ইলেকশন করবে। কথাটা আমি বলে দিলাম, বিএনপি ফার্স্ট হবে, মুক্তিযুদ্ধের নামে যারা ইলেকশন করবে তারা সেকেন্ড হবে এবং বহুদূরে থার্ড হবে রাজাকার শক্তি। এবং এইটাই হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গ্যারান্টিড ইলেকশন, যেখানে বিএনপি খুব শান্তিমতে সুষ্ঠুভাবে 5 বছর দেশটা চালাইতে পারবে। এই যে আপনি যে ইকুয়েশনটার কথা বললেন, এটাই হলো রিয়েলিটি। ফেব্রুয়ারিতে ইভেন ইলেকশন হলেও খেয়াল করেন, যদি ওরা মনে করতেছে আওয়ামী লীগ ডিসঅর্গানাইজড, আওয়ামী লীগ সংগঠিত না, আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না, আওয়ামী লীগকে এভাবে বৈধ এই সমস্ত গ্যারাকল করে আর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ইভেন্চুয়ালি হয়ে যাবে। ওকে, নাও আপনি যে কথাটা বললেন স্ট্র্যাটেজিক্যালি, যারা, আমি আপনাকে আপনার কথা উদাহরণ দিয়ে বলছি, যেমন মাশরাফি যদি তার এলাকা থেকে ইলেকশন করে, সুমন যদি ইলেকশন করে, মান্নান সাহেব যদি ইলেকশন করে সিলেট থেকে ফর এক্সাম্পল, বা কিছু কিছু ব্যক্তিত্ব যারা ইন্ডিভিজুয়ালি পার্টি থেকেও যাদের এখনো পরিচ্ছন্ন একটা আছে, ফেস আছে, ইমেজ আছে, আপনি কি তাদেরকে ঠেকাইতে পারবেন? আমি তাদেরকে বলছি না, আমি তোমাকে বলি একটা কথা, আমি যতটুকু জানি, ভিতরের খবর যেটুকু জানি, যেহেতু আমি জীবনে এক সময় ওই লাইনে পলিটিক্সটা করছি, আমার জীবনের 36 বছর ছাত্রলীগ আওয়ামী লীগ করছি, কাজে বহু লোক যারা ভালো ভালো মানুষ আছে এখনো বাংলাদেশে যারা আছে, বহু লোকের মন আমি জানি, চিন্তা আমি জানি। বহু মুক্তিযোদ্ধা এখনো 1,12,000 মুক্তিযোদ্ধা জীবিত আছে, এর মধ্যে সুস্থ আছে 99,000, সুস্থ, শারীরিক ভাবে সুস্থ আছে। আপনাকে যদি আপনার এলাকায় নমিনেশন নাও দেয়, আমার নমিনেশন দিবে আমার পার্টি, চিন্তা করে লাভ নাই। আমার কথাটা শোনো, বলেন। আমি বলতেছি কেন, আমি অনেকেই আমাকে কলও দিচ্ছে, আমার সাথে যোগাযোগ করছে, এবং ফজলু ভাই যদি দাঁড়ায় বিএনপি থেকে দাঁড়াতে হবে না। আমি আপনাকে ফুলায় পাপানোর জন্য বলতেছি না, আপনার প্রশংসার জন্য বলতেছি না, যেটা বাস্তবতা। এই ধরনের কিছু লোক আছে,
আপনাকে নমিনেশন বিএনপি থেকে দেয়া না দেয়া দ্যাট ইজ নট এন ইস্যু। আপনি এখন ইউনিভার্সাল ক্যান্ডিডেট, বিএনপির এটা বোঝা উচিত। আপনি ফজলুর রহমান দাঁড়ালে বিএনপি ওই সিটটা লুজ করবে যদি বিএনপি নমিনেশন না দেয়, যদি নমিনেশন না দেয়। সেটা দেখা যাক। আমি কথাটা বইলা লই, আমার কথাটা একটু তুমি শোনো। একদল লোক দাঁড়ায় গেল এই মুক্তিযোদ্ধাদের মধ্যে এবং মুক্তিযোদ্ধা প্রজন্মদের মধ্যে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে তাদের মধ্যে, তারা বুঝ করে দাঁড়ায় গেল তুমি গিয়ে স্বতন্ত্র দাঁড়াও, কিন্তু নামটা হবে আমরা মুক্তিযোদ্ধা। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করো, আমার কানে যা আসে, আমি জানি না বিএনপির কানে কথাগুলা যায় কিনা, অন্য দলের কানে। আমরা মুক্তিযোদ্ধা। একটা অঞ্চলে গিয়ে একজন লোক যার গ্রহণযোগ্যতা আছে, যে দুর্নীতি করে নাই, কোনোদিন আওয়ামী লীগের লিডার ছিল না, আওয়ামী লীগকে শুধু সমর্থন করত, ৭২-এর সংবিধানকে মানে, ধর্ম নিরপেক্ষতা ও সাম্প্রদায়িকতা মানে, গণতন্ত্র মানে, এইরকম একটা লোক স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল হোক আর রাজনৈতিক কর্মী হোক, সে গিয়ে বললো আমরা মুক্তিযোদ্ধা নামে এই ফোরাম থেকে দাঁড়ায় গেল। আর যখনই আমরা মুক্তিযোদ্ধা নামে ৩০০ না দাঁড়াইতে পারলো, ২০০ লোক দাঁড়ায় যাবে, এর মধ্যে ৫০ থেকে ৬০ জন লোক পাস করে আসবে। বাংলাদেশের পরিবেশটাই, কারণ বিএনপি যেখানে পাস করবে, জামাত বিএনপির কাছাকাছি যাইতে পারবে না ভোটে, জামাত ফ্রন্ট, ওইখানে ওই লোকটা ৫০-৬০টা সিট পাস করবে শুধু স্বতন্ত্র ভাবে। আমরা মুক্তিযোদ্ধা নাম দেয়, আরো বেশি হইতে পারে, আমি বললাম না আরো বেশি পাস করবে। কেন বলতেছি আপনাকে, একটা শুধু উদাহরণ দেই, প্রসঙ্গটা টেনে আনি। যে আওয়ামী লীগ ২৪ সালে যে নির্বাচন করেছে, খেয়াল করেন, ইভেন আমি স্পেসিফিক ২-১টা সেন্টার, যেমন কালকিনি, গোলাপের জায়গা, আব্দুল সোবান গোলাপ, শেখ হাসিনা নিজে গিয়েছে প্রচার করতে, করে নাই, করেছে, কিন্তু আওয়ামী লীগের ক্যান্ডিডেট ডিফিট খেয়েছে তসলিমার কাছে, রাইট? সেও আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের তো বড় নেতা না, স্থানীয় কর্মী। চিন্তা করেন, ডিফিট খেয়েছে অনেক ভোটে। আজাদের মতো লোক, আজাদ সাহেবের মতো লোক ফরিদপুরে ডিফিট দিয়েছে এমন একজনকে যে ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল এক সময়, এবং টাকা পয়সা আছে, সসম্পত্তি আছে, সমস্ত আওয়ামী লীগের মিশনারি পিছনে থাকার পরও আজাদ সাহেবকে ডিফিট দিতে পারে না। খেয়াল করে না? তাইলে এই ধরনের অনেক লোকজন আছে যেগুলো নির্বাচনে চলে আসবে, সামনে চলে আসবে। সো জামাত বিরোধী দল হতে, ইভেন ইলেকশন হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হলো, এই জামাত বিরোধী দলে আসতে পারবে কিনা আপনি যে কথাটা বলছেন, সেটা আমিও এগ্রি করি, আসতে পারবে না। স্বতন্ত্র যে গ্রুপটা, তারা যদি অর্গানাইজ হইতে পারে, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী তো কোনো পার্টির সাথে তাদেরকে জয়েন করতে হবে, এফিলিয়েট। সেই পার্টি, আমার কথা হলো, মানুষ যদি সমর্থন করে স্বতন্ত্র ইলেকশন করতে পারবে। স্বতন্ত্র 1% ভোটে যদি ডিস্টার্ব করে, বলতেছে তো, আমি তো বললাম ফেয়ার ভোট হলে যে কোনো লোক ওই স্বতন্ত্র দাঁড়াতে পারবে, অসুবিধা হওয়ার কথা না। আর যদি বলে যে না, রেজিস্টার্ড মার্কা লাগবে, সেই মার্কার পার্টি তারা পাইতে, ইমরান খানের কি মার্কার পার্টি পাইতে অসুবিধা হয়েছে? ইমরান খানের দলের, ইমরান খান বলছে যে কোনো দল থেকে দাঁড়ায় আমার নামে এমপি হোক, ওইখানেও তারা যে কোনো দল থেকে দাঁড়ায় মুক্তিযুদ্ধের নামে এমপি হইব। আমাদের কিন্তু ইলেকশন আমি মিস্টার জমির তোমাকে বলি, এইটা যারা বুঝে না, ইলেকশনের এই ইকুয়েশনটা যারা বুঝে না বাংলাদেশে, তারা ইলেকশনের রাজনীতি বুঝে না। আমি সবসময় বলতেছি, আওয়ামী লীগ নিজে আসলো, বিএনপি ফার্স্ট হইব একটা প্রথম ইলেকশনে, এটা শিওর। কিন্তু বিএনপি there is no question about it, বিএনপি। কিন্তু একটা জিনিস আপনি যে কথাটা বলছেন, আবার এর মধ্যে যে জিনিসটা ইনসার্ট করছে ডক্টর ইউনূস গত 2 দিন আগে, খেয়াল করেন, যে একটা বিরাট কিছু হইতে পারে, নির্বাচন বন্ডুল করে দেওয়ার সম্ভাবনা আছে, সে কিন্তু তার ক্যাবিনেট মিটিং এ বলতে পারে। তাহলে এটা কি এটা কিসের ইঙ্গিত বহন করে? এটা ইঙ্গিত বহন করে ফজলুর রহমানের ওই যে
গরিবের কথা বাঁচিয়ে ফলে। ফজলুর রহমান তো গরিব মানুষ, আমার কথাটা ফলতেছে। আমি যে বলতেছি ইউনূস সাহেবের অধীনে কোনো নির্বাচন হবে না, এবং আল্লাহর রহমতে আমি মনে করি আমার কথাটা সত্য হবে, ইউনূস সাহেবের উদ্দেশ্যে এই দেশে কোনো নির্বাচন হবে না, আমি বলে দিলাম তোমাকে। এই কারণে ইউনূস সাহেব আরেকটা সিনারিও আমি আপনাকে বলি, আপনি যদি কাইন্ডলি একটু, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার অভিজ্ঞতা তো আছেই দীর্ঘদিনের, আমার সামান্য অভিজ্ঞতা থেকে বলছি। বাংলাদেশের নির্বাচনগুলোতে আপনার নিজের এলাকা বলেন, আপনার নিজের এলাকায় টোটাল কতটা ভোট সেন্টার আছে? এখন 130টা আছে। হ্যাঁ,